আমরা জানি যে ভারতে লোকসভা নির্বাচন হয়ে গেল, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তারা নির্বাচনে জয়লাভ করলো। যদিও নির্বাচন পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি এনডিএ জোটে ভাঙনের একটা সুর বাজছিল এবং ধারণা করা হচ্ছিল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা কংগ্রেসের সঙ্গে যুক্ত হবেন এবং নির্বাচনে জয়লাভের পরও হয়তো সরকার গঠন করতে নাও পারতে পারে বিজেপি জোট, এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যেটি জানা গেছে যে এবং একটা শর্ত ছিল জোটের শরিকদের কাছ থেকে যে হয় প্রধানমন্ত্রীর পদ বিজেপিকে ছাড়তে হবে অথবা যদি প্রধানমন্ত্রীর পদ তারা রাখতে চায় তাহলে বড় পদগুলো থেকে বেশ কিছু পদ তাদেরকে ছেড়ে দিতে হবে, স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো তাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত তাদের মধ্যে যে সমঝোতা কোন পয়েন্টটিতে হলো সেটি এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে গণমাধ্যমে আসেনি। কিন্তু শেষ পর্যন্ত শরিক দলগুলোর কাছ থেকে লিখিতভাবে তাদের সমর্থন আদায় করেছে বিজেপি এবং সরকার গঠন করতে যাচ্ছে শেষ পর্যন্ত। এবং প্রথমে ৮ তারিখ নির্ধারণ হয়েছিল শপথ অনুষ্ঠানের দিন, এরপরে সেটি পিছিয়ে ৯ তারিখে নেওয়া হয়েছে। কিন্তু আসলে ভেতরে কি ধরনের মেকানিজমটা চলছে সেই বিষয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ফরিদ হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে, শুভ সকাল। এই যে ভারতে যে নির্বাচন পরবর্তী সরকার গঠন, এখন অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত জোট গঠন করতে পেরেছে বিজেপি এবং তারা সরকার গঠন করতে যাচ্ছে ৯ তারিখ শপথ অনুষ্ঠান। কিন্তু এখনও গণমাধ্যমে এমন খবর আসছে যে শেষ পর্যন্ত জোটটা রাখতে পারবেন কিনা নরেন্দ্র মোদী। এবং আরেকটি যেটি সংকট, যে নরেন্দ্র মোদী সংবিধান সংশোধন করে যে নিয়ম চালু করেছেন যে ৭৫ বছর বয়স হবার পর কেউ আর কোনো রাজনৈতিক পদে থাকতে পারবেন না, সেই নিয়মেই তিনি আগামী বছর ৭৫-এ পা রাখছেন। কাজেই তিনিও প্রধানমন্ত্রী হিসেব মতো থাকতে পারেন না সংবিধান অনুযায়ী। সেই জায়গা থেকে তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, নাকি আবারও সংবিধান সংশোধন করার সুযোগ আছে, সেটি তিনি করতে পারেন কিনা, এই যে সংকটটি সেটি একটু যদি আমাদের দর্শকদের জন্য বিশ্লেষণ করেন যে এখন পরিস্থিতিটা কি আসলে। আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন, একটি বিষয় সেটি হলো যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকার গঠিত হতে যাচ্ছে, এটি মোটামুটি নিশ্চিত। তবে এটি বলার যথার্থ সময় এখনো আসেনি যে জোটের স্থায়িত্ব কতদিন হবে, নরেন্দ্র মোদী তার সেই জোট সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে। তো এটি বলতে হলে আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। বাট একটি বিষয় নিশ্চিত, যেটি হলো যে গত ১০ বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট, আমি যদি বলি বিজেপি সরকার, বেসিক্যালি বিজেপি সরকার যে অ্যাবসোলিউট পাওয়ার এক্সারসাইজ করা ছিল সেটি করার সুযোগ থাকবে না, বা সেটি সীমিত হবে দুটি কারণে। আপনি যেমনটি বলেছিলেন, প্রথমত যেটি হলো যে এনডিএ কোয়ালিশন সরকার তার এলিজদের সাথে, বিশেষভাবে চন্দ্রবাবু নাইডু এবং নিশীথ কুমারের জনতা দলের সাথে, তারা কিন্তু এখন কিন্তু দর কষাকষির মধ্যে রয়েছে। এবং জোটের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সেটি হলো যে নরেন্দ্র মোদী কিভাবে তাদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তারা যে দাবি করছে সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন করবে, এবং ভবিষ্যতে তাদের যে নতুন দাবি সেগুলোর সাথে কিভাবে কোন মেকানিজমে তাদেরকে ম্যানেজ করবে, সেটি কিন্তু বড় একটি চ্যালেঞ্জ। আপনি ইতিমধ্যেই জেনেছেন যেটি হলো যে টিডিপি মিস্টার চন্দ্রবাবু কিন্তু লোকসভার স্পিকার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এবং এটার মধ্য থেকে একটি চাপ রয়েছে, এবং এটি মেনে নেওয়া কিন্তু বিজেপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে চন্দ্রবাবু ফাইন্যান্স, রুট, হেলথ এবং এডুকেশন মিনিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েরও কিন্তু দাবি জানাচ্ছে যে তাদেরকে এই মন্ত্রণালয়গুলো দিতে হবে, বা এই মন্ত্রণালয়গুলো যেন তাদেরকে দেওয়া হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে অন্ধ্রপ্রদেশকে কিন্তু ১২তম স্পেশাল স্ট্যাটাস দেওয়ার জন্য ইতিমধ্যেই মিস্টার চন্দ্রবাবু কিন্তু বিজেপি সরকার নরেন্দ্র মোদীর কাছে কিন্তু অনানুষ্ঠানিকভাবে কিন্তু দাবি জানিয়েছে। সো এই অন্যদিকে আপনি যদি দেখেন যে একই ধরনের দাবি কিন্তু নিশীথ কুমারের কাছ থেকেও আসছে। সেও কিন্তু বিহারকে
স্পেশাল স্টেটের মর্যাদা প্রদানের জন্য কিন্তু এবং এটি তার এই দাবি কিন্তু দীর্ঘদিনের। তো নরেন্দ্র মোদী সরকার এই স্পেশাল ক্যাটাগরি আপনার স্টেট দাবি এগুলো মেনে নেবে কিনা সেটা একটি বড় বিষয়, কারণ এটি এটি আর্থিক সংগতির একটি বড় বিষয় রয়েছে। যখন একটি রাজ্যকে স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস প্রদান করা হয় তখন কিন্তু কর সংক্রান্ত, তারপরে মেসিভ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ অন্যান্য বিষয়গুলো চলে আসে। সেটি কিন্তু পাবলিক মানির একটি বড় বিষয়। অন্যদিকে আমরা যদি বলি যেটা হলো যে চন্দ্রবাবু এবং বিশেষ করে নিশীথ কুমার দুজনে কিন্তু অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তারা কিন্তু নরেন্দ্র মোদীর সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে টানাপোড়েন ছিল, যে সম্পর্কের মধ্যে বন্ধুত্ব ছিল। এবং একসময় আপনি যদি দেখেন যেটা হলো যে চন্দ্রবাবু কিন্তু সবচেয়ে বড় আপনার টিকিট ছিল নরেন্দ্র মোদী, এবং নিশীথ কুমার কিন্তু সেম বিষয়। এবং অন্যদিকে আমরা আমরা যদি দেখি যেটা হলো যে দেখেন এই জুটের মধ্যে কিন্তু দুটি রাজ্য, বিশেষ করে আমি যদি বলি যেটা হলো যে চন্দ্রবাবুর আপনার অন্ধ্রপ্রদেশ এবং নিশীথ কুমারের যে বিহার, এই দুটি রাজ্যের মধ্যে কিন্তু সোশিও ইকোনমিক এবং মেসো লেভেল বিশেষ করে ফ্যাক্টর গুলোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে। বিহার একদিকে ভারতের সবচেয়ে দরিদ্র রাষ্ট্রের একটি, যার 34% বেশি জনগণ কিন্তু দারিদ্র পীড়িত, এবং অন্যদিকে আপনি যদি অন্ধ্রপ্রদেশ কম্পারেটিভলি কিন্তু ভারতের ধনী রাজ্যগুলোর মধ্যে একটি। এই জন্য আপনি যদি একটি সবচেয়ে গরিব এবং কম্পারেটিভলি ধনী রাজ্যগুলোর যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া, সেটি আপনার অর্থনৈতিক, সেটি বাজেট সংক্রান্ত, সেটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট সংক্রান্ত দাবি দেওয়া, কিভাবে নরেন্দ্র মোদী সরকার এই পেশাগুলো নিবে সেটি কিন্তু একটি বড় বিষয়। আবার অন্যদিকে দেখেন যে গত 10 বছরে নরেন্দ্র মোদী সরকার কিন্তু আনচ্যালেঞ্জ ছিল। কারণ এখন কিন্তু আপনি যদি দেখেন যে লোয়ার হাউসে শক্তিশালী বিরোধী দল ইন্ডিয়া জোটের নেতৃত্বে, যেটি রাহুল গান্ধীর নেতৃত্বে কিন্তু আসতে যাচ্ছে। এই জন্য কিন্তু নরেন্দ্র মোদীকে পার্লামেন্টের ভেতরে এবং বাহিরে ইন্ডিয়া জোটকে মোকাবেলার জন্য কিন্তু রাজনৈতিকভাবে প্রস্তুত থাকতে হবে। এবং আমরা আরেকটি বিষয় গণমাধ্যমে দীর্ঘদিন যাবৎ শুনে আসছি, যেটা হলো যে ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট রেট, এবং আপনি যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটি সারা বিশ্বে হচ্ছে, এবং অন্যদিকে আপনি যদি আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ স্টেট রিসোর্সেস বিভিন্ন স্টেটের মধ্যে, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন রকমের টানাপোড়েন রয়েছে, বিশেষ করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে। তো এই জন্য এই সামাজিক এই সামাজিক নেতৃত্বগুলো কিন্তু সামাজিক আন্দোলনের নেতৃত্বগুলো কিন্তু আপনি যদি দেখেন যে যেটা হলো যে এই ইন্ডিয়া জোটের নেতৃত্বে হতে পারে সামাজিক এই আন্দোলনগুলো, বিশেষ করে এই অর্থনৈতিক। এবং ইতিমধ্যে আপনারা আরো জানেন যেটা হলো যে রাহুল গান্ধী কিন্তু শেয়ার বাজার কারসাজির জন্য নরেন্দ্র মোদী সরকার এবং তার উচ্চতর বিজেপি নেতৃত্বের দাবি দিকে আঙ্গুল তুলেছে। সেগুলো বিষয় কিন্তু নরেন্দ্র মোদীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। এবং আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি। জি। সেগুলো কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আমি আগেই বলেছি যেটা হলো যে নিশীথ কুমার কিন্তু আপনি যদি দেখেন যেটা হলো যে 2023 সালে বিজেপির একাধিক শীর্ষ নেতাদের বরাত দিয়ে যেটি জানা যায়, যেটা হলো যে নিশীথ কুমার উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, মানে আপনি নেক্সট বলতে 2024 সালে, এবং নরেন্দ্র মোদীর এগেইনস্টে সেটি হওয়ার কথা ছিল। বাট এখন যেটি হলো যে রাজনৈতিক কি মেকানিজম চলছে, যার ফলে সে আবার এই এনডিএ জুটে আসছে। এবং আপনি যেটি বললেন যে নরেন্দ্র মোদীর যদি প্রধানমন্ত্রী হিসাবে না থাকার সুযোগ থাকে আগামী বছর, তাহলে কিন্তু ডেফিনেটলি আরেক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বিজেপি এবং সর্বোপরি ভারতের সরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।